Hello everyone and welcome back to my channel Crypto Dada for all your crypto cravings. আজকে কভার করব এভরিথিং অ্যাবাউট দ্য বিটকয়েন ETF, কথা বলবো সামনের কিছু ফান্ডামেন্টালস নিয়ে এন্ড শেষে চার্টে দেখাই দিব হোয়াট ইজ মাই প্ল্যান ফর দ্য নেক্সট ফিউ ডেজ। বাট অ্যাজ অলওয়েজ শুরু করার আগে একটা লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্টস করবেন এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফর ইউর ক্রিপ্টো জার্নি। নাও লেটস গেট স্টার্টেড উইথ দ্য ভিডিও। অলরাইট, ফার্স্টে চলে আসলাম হোয়াট ইজ ETF এবং এটার এফেক্টটা কি পড়বে বিটকয়েনের উপরে। লেটস গো। সো প্রথমে আমরা জানি ETF হচ্ছে একটা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। এটা বলতে কি বোঝাচ্ছে? বড় বড় হেজ ফান্ড ম্যানেজার্স আছে জাস্ট লাইক BlackRock, Citadel, Fidelity, VanEck, ARK এবং আরো অনেকগুলা। সো ওরা যখন অনেক বড় বড় ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস এবং বড় বড় ওয়েলদের ফান্ড ম্যানেজ করে, সো দে ওয়ান্ট টু ইনভেস্ট ইন বিটকয়েন বাট থ্রু দ্যাম। ওয়াই? বিকজ ETF হচ্ছে রেগুলেটেড, তাই না? SEC বলেন, CFTC বলেন, সব কিছু দ্বারা রেগুলেটেড, অর্থাৎ এখান থেকে কোনো চুরি হওয়ার চান্স নাই বা ফান্ড মিসিং হওয়ার চান্স নাই। ইয়েস, এটা মার্কেট উপরে গেলে প্রফিট হবে, নিচে গেলে লস হবে, বাট যেহেতু এটা রেগুলেটেড ওদের লস হওয়ার চান্স নাই। সো ETF ইজ বেসিকলি একটা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, যেই ফান্ডটা দিয়ে তারা ট্রেড করতে পারবে। সেকেন্ডলি, এটার বেনিফিট যেটা আমি বললাম একটু শর্টকাটে, যেটা রেগুলেটেড মানে এটাকে মার্কেট ওয়াচার্স আছে, ফর এক্সাম্পল SEC যেটা বারবার বলছি, এগুলোকে বারবার মনিটরিং করা হবে সো দ্যাট এখানে কোনো ধরনের স্ক্যাম, রাগ পুল এইসব ধরনের জিনিস যাতে না হয়। আর এইটার সবচেয়ে বড় বেনিফিট যেটা সারাক্ষণ টিভিতে অ্যাড দেখায় হ্যান ত্যান করে ওরা করে, সেটা হচ্ছে অ্যাক্সেসিবিলিটি। অ্যাক্সেসিবিলিটিতে কি বলছে? সেটাতে বোঝাচ্ছে তারা যে এখন আমাদের যখন বিটকয়েনটা কিনতে হচ্ছে, আমাদের অনেক হাই রেটে আমাদের কেনেডিয়ান ডলার বলেন বা US ডলার বলেন সেটাকে, বা আমাদের বাংলাদেশি টাকাকে বলেন, সেটাকে আমাদেরকে ডিজিটাল ডলার করতে হচ্ছে থ্রু P2P বা হোয়াট এভার বলেন, আপনাকে টেদার করেন, USDC করেন, যেটাই করেন, সেই প্রসেসটা করার পরে উই ফাইনালি গেট টু বাই আওয়ার বিটকয়েন্স অন এক্সচেঞ্জেস। তো এই প্রসেসটা করতে গিয়ে আমাদের অনেক হাই ফিস চলে যায়। সো এই অ্যাক্সেসিবিলিটিটা বেড়ে যাবে, অর্থাৎ আমি আমার ডলার দিয়ে, সোজা কথা, আমি যদি আমার ব্রোকারের কাছে চলে যাই, কানাডাতে TD ব্যাংক আছে, সো TD ব্যাংকের কাছে চলে গিয়ে যদি বলি আমি যে এই ETF এ ইনভেস্ট করতে চাই, ওরা কিন্তু আমাকে ডাইরেক্টলি আমার টাকা ব্যাংক থেকে নিয়ে ইনভেস্ট করতে পারবে, জাস্ট লাইক এ ব্রোকার। সো এইটাতে হবে কি, তাদের বড় বড় ইচ্ছা হচ্ছে যে এতে করে যারা আগে কিনতে পারতো না, যারা এক্সচেঞ্জে ঢুকেতে ভয় পাইতো, স্ক্যাম খাইছে, এই হয়েছে সেই হয়েছে, তারাও এখন হুমড়ি খেয়ে পড়বে বিটকয়েনে ইনভেস্ট করার জন্য। দ্যাট ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাডভান্টেজ অফ এন ETF। বাট অ্যাডভান্টেজের সাথে কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। সো ETF এর নেগেটিভ ডিসঅ্যাডভান্টেজগুলো হচ্ছে কি, এটা শোনায় খুবই লুক্রেটিভ, বাট রিয়ালিটিতে এটা সবসময় একটা ডিফারেন্ট রেজাল্টস আনছে। সো এটা কেন আসে বা এটা কেন অ্যাপ্রুভ করে? বিকজ এটা দিয়ে হেজ ফান্ড ম্যানেজার, যেটা বললাম BlackRock, এরা কোটি কোটি ডলার কামাই নিবে। আপনি যতই ইনভেস্ট করবেন সেই ইনভেস্টের উপরে এবং ট্রানজ্যাকশনের উপরে তারা ফিজ নিবে। সেম ওয়ে বাইন্যান্স আজকে কোটি কোটি বিলিয়ন্স অফ ডলার্স বানাইছে, সেম ওয়ে এরা করে। এই জন্যই আমেরিকান হেজ ফান্ড ম্যানেজার্সরা বাইন্যান্সকে দেখতে পারে না। সো ওরা ETF চালু করলে এই বড় বড় ফিজগুলো ওদের মাধ্যমে যাবে এবং ওরা আশা করতেছে মানুষ ফিজ হায়ার দিয়ে হলেও ওদের মাধ্যমে কেনাকাটা করবে, বিকজ আমার এটা রেগুলেটেড এবং স্ক্যাম হওয়ার চান্স খুবই কম। কিন্তু দ্য নেগেটিভ থিং, ঠিক আছে, একে তো হাই ফিজ হবে, নেগেটিভ থিং হচ্ছে আনট্রেসেবল ম্যানিপুলেশন। যেমন এখন আমরা অনচেইন বলেন বা ওয়েল অ্যালার্টস বলেন, অনেক কিছুভাবে কিন্তু আমরা ইনফরমেশন পেয়ে যাচ্ছি, তাই না? যে এই ডলারটা ট্রান্সফার হচ্ছে, এই বিটকয়েনটা এদিকে যাচ্ছে, এই ওয়ালেটে ঢুকতেছে, উই ক্যান মনিটর এভরিথিং। কিছুদিন পরে যখন এটা আপনার ন্যাসড্যাকে লিস্টিং হবে বা আপনার শিকাগো বোর্ড অফ এক্সচেঞ্জের লিস্টিং হবে, তখন কিন্তু এগুলোকে আর ট্রেস করতে পারবেন না। সো আপনার যে ইনফরমেশনই দিবে, দেখবেন যে হুট করে লাভ দিছে, আপনার বলতে হবে হ্যাঁ, কিন্তু ব্যাকআপ ডাটা পাবেন না। হুট করে পড়ে গেছে, আপনার মেনে নিতে হবে। সো হোয়াট এভার দ্য প্রাইস অ্যাকশন ডাজ, আপনার সেটা মেনে নিতে হবে। অ্যান্ড দ্য বিগেস্ট থিং, যেটাকে আমি বারবার বলি, ইট ইজ দ্য ডেথ অফ বিটকয়েন, বিকজ সাতোশি নাকামোটো কখনোই বানায় নাই যে এটা একটা ETF এর আন্ডারে থাকবে। এটা ছিল আপনার নিজের ওয়ালেট, নিজের কাছে, নিজের কাস্টডিতে থাকবে, রাইট? আমার ওয়ালেটে আমার বিটকয়েনটা আছে। সো এটা যখন আমার কাছে আর থাকবে না, আমি একটা শেয়ারস দ্বারা ট্রেড করব একটা এক্সচেঞ্জে, তখন কিন্তু এই বিটকয়েনের মূল্যটা, ভ্যালুটা হারায় ফেলতেছে। সো লস অফ কাস্টাডি ইজ দ্য বিগেস্ট ইস্যু ফর দ্য বিটকয়েন ETF। এটা করে করে সব বিটকয়েন আর মানুষের সার্কুলেশনে থাকবে না, পুরাটাই চলে যাবে ওই ETF হোল্ডারদের কাছে। সো দিস ইজ ভেরি ব্যাড ফর দ্য বিটকয়েন।
নেক্সটে চলে আসি, কিছু জিনিস আমি শেয়ার করছিলাম অনেকদিন আগে থেকে, এগুলো একটুখানি রিমাইন্ডার দেওয়ার সময় চলে আসছে। সো লেটস গো ফর দ্যাম। এটা আমি শেয়ার করেছিলাম 2022-এর সেপ্টেম্বর মাসে। তখনই বলেছিলাম ডু নট ইগনোর BlackRock, দে আর দ্য ওয়ার্ল্ডস মনুমেন্টাল স্কামস ইন ফিউচার অ্যাসেট ক্লাস। ঠিক আছে, ওয়েন দে কাম ফর ইউর মানি দে টেক এভরিথিং ইভেন ইউর আন্ডারওয়্যার। তো এটা খেয়াল রাখবেন, আস্তে আস্তে সেটাই হচ্ছে, ইটস গানা কাম ট্রু। তারপর আমি আপনাকে একটা ভালো এক্সাম্পল দিছিলাম 2022-এর সেপ্টেম্বর মাসে 25 তারিখে। এখন সেখানে বলেছিলাম যে ইউএস ব্যাক ডিজিটাল ডলার ক্যান কাম বাট উইল নট বি ইউজড অর অ্যাকসেপ্টেড আনলেস ইউ কিল দ্য ভ্যাস্টলি অ্যাকসেপ্টেড কয়েন্স। ঠিক আছে, সো এইখানে বলছি যে পলিটিক্যাল অ্যাটাকটা কিভাবে হবে। সো ফার্স্টে ইউএসডিসিকে তারা কিন্তু অ্যাটাক করছে, মাঝখানে যদি খেয়াল করে থাকেন এটার পরে তারা এক্সচেঞ্জ বাইন্যান্স থেকে কিন্তু সরাই দিছিল। ঠিক আছে, আর ইউএসডিটিকে তারা অ্যাটাক করার জন্য কিভাবে করছিল, ওর রেপুটেশন নষ্ট করার চেষ্টা করছে, ল সুটস করছে, তারপর রিজার্ভ দিয়ে অনেক প্রশ্ন আসছে, তারপরে লাগছে বিইউএসডির পিছনে, তাই না? এখানে কিন্তু সুন্দর করে বলে দিছিলাম, প্রথমে আপনি উলফ পাঠান ভেড়াকে মারতে, তারপর লায়নকে পাঠান উলফকে মারতে, রাইট? দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট দে হ্যাভ ডান। আপনি আস্তে আস্তে খেয়াল করে দেখেন, বিইউএসডি শেষ করছে, এখন ইউএসডিসি ছাড়া কিছুই নেই, রাইট? দ্যাট ইজ দ্য বিগেস্ট ওয়ান। ইউএসডিটি আছে, এটাকেও আস্তে আস্তে তারা সরাই নিবে। সো দ্যাট ইজ হাউ দ্য রেগুলেশন ইজ গোয়িং টু কাম ইন টু প্লে, অ্যান্ড আস্তে আস্তে acceptance হচ্ছে, the ETFs are coming, and this is how Grayscale, BlackRock, Citadel will make Nasdaq digital. The era of free trading on digital assets will end. তখন টি এর মানে কিছুই হবে না, and তখন বলতে হবে it may go up or may go down, it will be a gamble. That is exactly what I said almost 2 বছর আগে। ঠিক আছে, it is coming. তারপরে আসতে থাকেন, আমি এই বছরের মার্চ মাসে বলেছিলাম যে BlackRock owns Circle owns USDC, তাই না? And USDC is 100% regulated and backed 1:1 with US dollar. ঘুরায় ফিরায় এক আঙ্গুল। পজ করে বাকিগুলো পড়ে নিয়েন, বাট দিস ইজ সো সিম্পল। এগুলা কিন্তু একটার পর একটা হচ্ছে, দেখতে থাকেন। দিস ইজ ওয়াই ইকোনমিক্স ইজ ভেরি বিউটিফুল, অ্যান্ড আই কিপ টেলিং ইউ যে চ্যানেলটা কিন্তু ভালোভাবে ইউজ করবেন, এখানে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করি, বাট আই সেড দিস ইজ আ জার্নি নট আ ডেস্টিনেশন। আমি আপনাকে 7th জুলাই রাইট বলে আসছিলাম যে অ্যাবাউট দ্য BlackRock ইভেন্ট, অ্যান্ড এটা এই বছর আসবে না, অর্থাৎ 2023-তে আসবে না, 2024-এ আসবে। আর যারা বুল রান করছিল নাকি বুল ট্র্যাপ করছিল, সেখানে কিন্তু আমি আপনাদের সাথে ক্ল্যারিফিকেশন দিয়েছিলাম যে টেকনিক্যালি উই আর ডেফিনেটলি ইন আ বুল রান, বাট আই ডু নট বিলিভ দ্যাট দিস ইজ আ ফুল বুল রান, বিকজ আই এক্সপেক্ট আ রিসেশন টু বি কামিং। আর সফট ল্যান্ডিং পাবে না, ঠিক আছে? So if a soft landing does not come, then my theory or analysis is wrong. So we have a few more months till the election to figure out what actually happens. Speaking of elections, Donald Trump কিন্তু recently already আপনাদের সাথে শেয়ার করেছি যে বলছে যে I hope before I sit in the office রিসেশনটা হয়ে যায়। আমি বসার পরে যদি রিসেশন হয় তাহলে সবাই আমার দোষ দিবে। So ultimately this is a political play, ঠিক আছে? এটা খেয়াল রাখতে হবে। সো এখন এই যেটা আমি বলে আসলাম ওয়াই দিস ইজ ব্যাড ফর বিটকয়েন, এটা কিন্তু বলতেছে রেসিপি ফর ফাইন্যান্সিয়াল রুয়েন, রাইট? ইট ইজ গোয়িং টু বি ভেরি ব্যাড। এখানে বারবার সবাইকে ওয়ার্নিং দিচ্ছে যে এটা ভালো হবে না, বিকজ দিস ইজ নাথিং মোর দেন অ্যান অপরচুনিস্টিক কার্টেল অফ ফি সাকিং billionaire financial behemoths who have the audacity to design and manufacture a product to allow more investors to experience financial ruin and incalculable risk, ঠিক আছে? যাতে করে ওদের পকেট আরও ভরতে পারে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই কথাটা যদি বুঝতে কষ্ট হয় শর্টকাটে বলে দিচ্ছি, এটা ফি সাক করার জন্য, মানে আপনাদের কাছ থেকে ফি নেওয়ার জন্য আপনাদেরকে অনেক প্রমোট করবে, লুক্রেটিভভাবে ঢুকাবে, তখন ওরাই ম্যানিপুলেট করবে প্রাইসটা। প্রাইস বাড়ুক আর কমুক তাতে ওদের কিছু যায় আসে না, ওরা টাকা বানাবে আপনার কাছ থেকে ফি নিয়ে, রাইট? এবং ওদের ডলারে টাকাটা ভরবে আপনার সাথে বিটকয়েন নিয়ে, যাই হোক। সো এইটা আপনি আর্টিকেলটা সার্চ করে পড়ে নিতে পারেন। দিস ইজ পোস্টেড অন bitcoin.com। এই আর্টিকেলটা কিছুক্ষণ আগে, দেখেন মাত্র 4 ঘন্টা আগে আসছে, আর আমার পোস্টগুলো 2 বছর আগে ছিল। মুভিং ফরওয়ার্ড উইথ দ্য ইটিএফে সবাই বলতেছে যে ডেডলাইন 10 তারিখ, তাই না? 10 তারিখ ইজ নট অ্যাকচুয়ালি দ্য ডেডলাইন কিন্তু আপনি দেখেন আরও আছে, এই মাসেরই 15 তারিখে আছে, কিছু 17 তারিখে আছে, রাইট? 17 তারিখ পর্যন্ত কিন্তু আমার এসিসির টাইম আছে টু অ্যাপ্রুভ এই সাইকেলে, এই মান্থ সাইকেলে। এখন মানুষ মনে করছে জাস্ট বিকজ আর্ক ক্যাথি উডস, ওটা কিন্তু আর একটা হারামি। ক্যাথি উডস কিন্তু বলতেছে যে মানে ওরটাই একমাত্র 10 তারিখে এক্সপায়ার হচ্ছে, তো সবাই ধরে নিচ্ছে একে না বলা মানে সবগুলাকে না বলা জানুয়ারি মাসে।
এখন জানুয়ারি মাসে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে সবাই ব্ল্যাক রককেই গুরু ভাবে, দাদা ভাবে। তো যদি ব্ল্যাক রককে মানা করে 15 তারিখে, তাহলে সবগুলাকে মোটামুটি মানা করেই দিবে। আবার অনেকগুলো আমি দেখছি মানুষ পাগলের মতো টুইটারে বলতেছে এইবার রিজেক্ট করা মানে এই ফেব্রুয়ারি মাসে, মার্চ মাসে, এপ্রিল মে মাসে যেগুলো আছে ডেডলাইন, ওগুলাকেও ভুলে যেতে পারেন। আই ডু নট বিলিভ দ্যাট। আই বিলিভ ইটিএফস অ্যাপ্রুভাল আসবে, এইবার না আসলেও সামনের বার আসবেই। আর এইবার আসবে না কেন, এটার জন্য একটা মজার কাহিনী আছে। কেন একটু চেঞ্জ আসতে পারে সেটা আপনাদের সাথে শেয়ার করি। এটা একটা প্রসেস দিয়ে যায়, তাই না? তাদেরকে প্রথমে বলতে হয় তার ফি কত থাকবে, তার এক্সচেঞ্জ কোন লিস্টিং হবে, এনওয়াইএসি, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ, ন্যাসড্যাক, শিকাগো বোর্ড অফ এক্সচেঞ্জ, এগুলোতে হচ্ছে, ঠিক আছে? সো আমরা কিন্তু আর অন চেইনে ডাটাগুলো পাচ্ছি না, দেখতে পাচ্ছেন? এগুলো সব এখানে চলে যাচ্ছে। সো আমাদের অবস্থা খুবই খারাপ হবে। তারপরে আপনি দেখেন এটা বলে দিচ্ছে যে কারা কারা মোটামুটি অ্যাক্টিভ পার্টিসিপেন্ট থাকবে, কাদের কাছ থেকে ফান্ডিংগুলো করা হবে, নেওয়া হবে এবং আবার দেওয়া হবে ডিস্ট্রিবিউশন। বলে দিচ্ছে মোটামুটি যে জেপি মর্গান, দেখেন ঘুরায় ফিরায় এরাই আসতেছে। অ্যান্ড বললাম বাইন্যান্সকে মারবে, ঠিক আছে? বিকজ আলটিমেটলি কয়েন বেসের কাছে সব কাস্টেডিটা চলে যাচ্ছে। সো কয়েন বেসের সাথে আবার আইআরএস আমেরিকার খুব ভালো সম্পর্ক, সব ডাটা দিয়ে দিচ্ছে। সো এটা আলটিমেটলি ফুললি রেগুলেশনে চলে আসতেছে, উইচ ইজ ভেরি ব্যাড ফর বিটকয়েন। এখন অ্যাপ্রুভাল হওয়ার কারণ বেশি, বিকজ লাস্ট অ্যামেন্ডমেন্টটা লাগে সেটা সবগুলো সাবমিট করে দিচ্ছে, সেটা কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করেছি। অ্যান্ড এইটা সাবমিশনের পরে জাস্ট একটা কাজ বাকি, সেটা হচ্ছে এসিসির সিগনেটারি অ্যাপ্রুভাল দেওয়া। এখন অ্যাপ্রুভাল দিয়ে দিলেই এটা লিস্টিং পেতে পারে। লিস্টিংয়ের জন্য যে এটা দেওয়া লাগে সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম জানুয়ারির 8 তারিখে মনে হয়। এই দেখেন জানুয়ারি 8 তারিখে যখন লাস্ট স্টেপ কমপ্লিটেড, যেটা সব সাবমিট করছে কোথায় কীভাবে লিস্টিং হবে, দ্য S1A ফর্ম বলে, ঠিক আছে? সো এইটার সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু। সো দিজ আর ভেরি ইজিলি ট্র্যাকেবল থিংস। বোঝা যাচ্ছে যে ইটিএফ ইজ ইন দ্য লাস্ট স্টেজ, অ্যাপ্রুভাল আসার চান্স সবচেয়ে বেশি। হাউএভার এবার না আসতে পারে, সেটার কারণ আপনাদের সাথে শেয়ার করছি। ইটস ভেরি ফানি বিকজ আজকে সকালে আপনি দেখেন, আপনাদের সাথে বলেছিলাম যে এসিসির যে ফর্মাল টুইটার অ্যাকাউন্ট সেখান থেকে বলেছে যে সব ইটিএফকে তার পারমিশন দেওয়া হয়ে গেছে। তো সেখান থেকে ঠিক তার 10 মিনিটের মধ্যে আবার বলতেছে যে না, এইটার অ্যাকাউন্টটা হ্যাক করা হয়েছিল বা কম্প্রোমাইজড হয়েছিল, এই টুইটটা আনঅথরাইজড টুইট এবং এটা এখন পর্যন্ত লিস্টিং হয়নি, ঠিক আছে? সো এগুলা কেন ইম্পর্টেন্ট তাকে বলি, বিকজ এখন ওর জবাবদিহিতা করতে হবে। এসিসি লিটারেলি এসিসিকে জবাবদিহি করবে যেটা কিভাবে হয়েছে এবং কেন হয়েছে। আর এই যে নিজেকে নিজে সেলফ ইনভেস্টিগেশন করা, আমি কি বলবো বলেন? আপনি নিজেকে তো আর নিজে কখনো মার্ডার করবেন না, তাই না? আপনি হয়তো বা ফাইন দিবেন কি নিজেকে নিজে, এগুলো হয়। সো দিস ইজ আ ভেরি ফানি থিং। আর মজার বিষয় হচ্ছে ডিনায়ালটা এখন আসতে পারে অথবা পজ আসতে পারে টিল মানডে অর টিউসডে, বিকজ এখন এসিসির কাছে রিপোর্ট চাইছে দ্য সেনেটার্স, অ্যান্ড দ্য ডেডলাইন টু সাবমিট দ্য রিপোর্ট ইজ অন মানডে। সো মানডে পর্যন্ত দেখা যেতে পারে যে দ্য ইটিএফ অ্যাপ্রুভাল ইজ অন হোল্ড। সো ইফ দ্যাট নিউজ কামস, ঠিক আছে, তাহলে ধরে নেবেন যে 100% এই উইকেন্ডে ভালো রকমের একটা ডাম্প আমরা পাবো। ওকে, মুভিং ফরওয়ার্ড, আজকে একটা ফান্ডামেন্টাল ইভেন্ট আছে। দিস ইজ দ্য সিপিআই ডাটা। এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি খেয়াল করে দেখেন আমার ইয়ার ওভার ইয়ার যে ডাটাটা, সেটা নভেম্বরেও কিন্তু কমে আসতেছিল 3.2 থেকে 3.1। এখন 3.1 থেকে যদি 3.2 আসে, আমাদের একটু পরেই ডিউ, আমাদের টরন্টো বা নিউ ইয়র্ক টাইমের সকাল 8:30, আপনাদের মনে হয় সন্ধ্যা 6:30, কিছুক্ষণ পরে আপনারা দেখতে পাবেন যে যদি 3.2 আসে, তাহলে আমার ডলারটা কিছু বাউন্স করবে অ্যান্ড বিটকয়েন কিছুটা ডাম্প করবে। সো অ্যাট দ্যাট ডাম্পিং পয়েন্ট আপনি কিন্তু স্লোলি আস্তে আস্তে লং পজিশনে ঢোকা শুরু করবেন আফটার দ্যাট ডাম্প, বিকজ ইউ আর হোপিং ফর ইটিএফ অ্যাপ্রুভাল। যদি আপনি বাই দ্য এন্ড অফ দ্য ডে ইটিএফ অ্যাপ্রুভাল না আসে বা নিউজ না পান, ইউ এক্সিট ইউর পজিশন। ইট ইজ ভেরি সিম্পল। সো আপনার মনিটর করতে হবে। আমার টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন, বারবার বলেছি। সো টেলিগ্রামে কিন্তু আমি সারাক্ষণই লাইভ আপডেট দিই, সবসময় ভিডিও দেওয়া সম্ভব হয় না। লাস্ট যেটা বলেছিলাম যে সিবিডিসি আসতেছে, অ্যান্ড এটা দেখেন, এটা গতকালকের আর্টিকেল। সে বলে দিচ্ছে যে ব্যাংক অফ ক্যানাডাও কিন্তু ডিজিটাল ডলারের জন্য সাবমিট করে দিছে অলরেডি। সো টুডে অর টুমরো দ্য ডিজিটাল ডলার ইজ কামিং, অ্যান্ড আমাদের প্রতিটা ডলার ট্র্যাক করবে কোথায় খরচ করছি, কিভাবে খরচ করছি। দিস ইজ নট গুড ফর দ্য ক্রিপ্টো ওয়ার্ল্ড। অলরাইট গাইস, এখন চার্ট দেখানোর আগে আমি আপনাদের সাথে দুটো জিনিস শেয়ার করতে চাচ্ছি। দিস ইজ মাই টুইটার অ্যাকাউন্ট। টুইটারে আপনাদের সাথে বলেছিলাম
ডিসেম্বরের 29 তারিখে, রাইট? ডিসেম্বর 29 তারিখে যে আমরা কিভাবে খেলবো সেটা কিন্তু বলে দিছি। দেখেন, আপনি যদি শুনতেন তখন প্রাইস ছিল 42,000, আপনাকে আমি মোটামুটি 49,000 বলছি, বাট আজকে কিন্তু প্রাইস 48,000 পর্যন্ত অলরেডি চলে গেছে, রাইট? সো ইউ কুড হ্যাভ ট্রেডেড দিস। এই যে দাম তো খাবেই, দিস আর কারেক্টিভ মুভস, দিস আর কারেক্টিভ ইন দ্য এলিয়ট ওয়েভ থিওরি। সো এগুলো খাবেই। তো আপনাকে কেন আপনি ভয় পাইছেন? আপনি যদি এটা এন্ট্রি নিতেন আজকে কতটুকু প্রফিটে থাকতেন চিন্তা করে দেখেন। সো এগুলো কিন্তু বলে দিচ্ছি। সো আফটার এবং ইনভ্যালিডেশন বলে দিছি যে 40K নিচে গেলে এই প্ল্যানটা পুরো ইনভ্যালিডেটেড। এখন পর্যন্ত কিন্তু সেটা হয়নি। নাও এইটা ছাড়াও কিন্তু আপনাদেরকে অনেক কিছু দেওয়া হয়, অনেকভাবে বোঝানো হয়। সো ডেফিনেটলি জয়েন করে নেবেন। অ্যান্ড সবাই আজকে ইটিএফ নিয়ে লাফাচ্ছিল, কিন্তু আমি জানুয়ারির 6 তারিখে অর্থাৎ 4 দিন আগে বলে দিয়েছিলাম যে 10 তারিখের আগে কিছুই আসতেছে না, ঠিক আছে? সবাই মানডে করে চিল্লাইছে 8 তারিখে আসবে, তারপর এই আসবে সেই আসবে, আসবে না। বিকজ ওদের ভোটিংটাই হচ্ছে, যে যতগুলো কমিশনার আছে ওদের ভোটিংটাই আগামীকাল সকালে। যদি সকালে ভোটিং করে অ্যাগ্রি হয়ে যায় তাহলে 12টার মধ্যে অ্যানাউন্সমেন্ট দিলে সেদিনই দেখবো আমরা, কালকে দেখবো হিউজ পরিমাণে পাম্প বিফোর দ্য ডাম্প। আর যদি দেখি না সে এন্ড অফ দ্য ডে ভোটিংটা হয়েছে, তাহলে আমাদের লিস্টিং আসতে আসতে 11 তারিখ বা 12 তারিখ হতে পারে। বাট যদি 12 তারিখের মধ্যে উইকেন্ড আসার আগে যদি লঞ্চ না হয়, দেন দ্য মার্কেট উইল ক্র্যাশ হেভিলি ডিউরিং দ্য উইকেন্ড। অলরাইট, লেটস গো সি ইট ইন দ্য চার্টস। এখন আমরা বিটকয়েনের শর্টার টাইম ফ্রেমে আছি। শর্টার টাইম ফ্রেমে 1 আওয়ারে কি দেখতে পাচ্ছি যে দ্য প্রাইস অ্যাকশন ইজ ফর্মিং দ্য ক্রসেস, যেটা আমি বারবার বলি, দ্য 10 and the 20 ক্রস করছে, উই আর গেটিং দ্য ডাম্প। দেন এখন 10 and the 55 এর কাছে চলে আসছি। সো 55 EM এর নিচে থাকে কিন্তু বেয়ারিশ। এটা শর্টার টাইম ফ্রেমে, যদিও 1 আওয়ার অনলি। আপনি যতক্ষণ না এটার উপরে যাব ততক্ষণ না এখানে এখন আপাতত বুলিশ হয় নাই ইন শর্টার টাইম ফ্রেম। আর যদি 10 and the 55 ক্রস করে তাহলে আমরা নিচে আসবো। কোথায় আসবো? ওই যে আগের উইকের কাছাকাছি, যেটা আমার আগে দেওয়া ছিল 44,800। এখন লঙ্গার টাইম ফ্রেমে দেখাই জিনিসটাকে শর্টকাট করার জন্য। লঙ্গার টাইম ফ্রেমে কি দেখতে পাচ্ছি? লঙ্গার টাইম ফ্রেমে আপনি ভুলেও বেয়ারিশ হবেন না টিল আপনার 20 বা 55 EMA ইজ লস্ট। দিস ইজ স্টিল বুলিশ। এখানে দেখেন আপ ট্রেন্ডেই আছে, ঠিক আছে? এই যে আপ ট্রেন্ডেই আছে, আপ ট্রেন্ডেই আছে। সো আমার 48K টার্গেটটা কিন্তু সে নিয়ে নিছে। এখনও আমার অল্প একটু লিকুইডিটি উপরে আছে। আমি মনে করছি যদি ETF আসে এইটাকে ফিল আপ করে তারপর সে নিচে আসবে। 50,000 ইজ আ সাইকোলজিক্যাল লেভেল, সে আসতে পারে 50K-তে। আর যদি এই লিকুইডিটি 52K, এই লিকুইডিটিটা নিয়ে এসে উপরের দিকে চলে যাবে, এখানে সাস্টেইন করে জিগজ্যাগ করে, আমি গ্যারান্টি দিচ্ছি 60,000 উড়ে চলে আসবে, কেউ থামাতে পারবে না। এটার উপরে বড় কোনো লিকুইডিটি নাই, তখন বিটকয়েনের প্রাইস উড়াল দেবে। সো আই থিঙ্ক যে আমার যেটা ছিল আর কি, সে এখন সেইখান থেকে এসে সিপিআই ডাটা আসবে, একটুখানি নিচে আসবে, টেস্ট করবে, এখান থেকে এসে সে এখানে এসে ঘুরে একদম ইটিএফ অ্যাপ্রুভাল পেলে, ঠিক আছে, অ্যাপ্রুভাল পেলে সেইখান থেকে এই লিকুইডিটিটা নিয়ে সে নিচের দিকে চলে আসবে। দ্যাট ইজ সামথিং আই এম সিইং। আর যদি দেখি যে ইটিএফ অ্যাপ্রুভাল আসে নাই, তাহলে সে ঠাস করে যে এই ট্রেন্ড লাইনে আসবে। একটা বাউন্স আসতে পারে ফ্রম দ্য 55, বাট আলটিমেটলি এই ট্রেন্ড লাইনে 39,000 ট্রেন্ড লাইনে এই লিকুইডিটিটা নিতে সে চলে আসবে। অ্যান্ড এটা কিন্তু আমার মনে হয় আপনাকে আমি দেখাইছিলাম ইউজিং আ প্যাথ অ্যান্ড আ ফেব, রাইট? দিস ওয়াজ দ্য প্যাথ। সো এই দেখেন মোটামুটি কিন্তু মিলতেছে, রাইট? অ্যান্ড এখানে আর একটা জিনিস যেটা দেখতে হবে, আমার ফিবোনাচি রিট্রেসমেন্ট থাকার কথা। এই যে 1618 ইজ অ্যারাউন্ড 50,000, ঠিক আছে? সো এখানে সে আসতে পারে। অলরাইট, বিটকয়েনের আপডেট দিয়ে দিলাম। কালকে যেটা বলছিলাম, যদি সিপিআই ডাটাটা একটু হট আসে ডলারটা বাউন্স করবে। ডলার ইজ অলরেডি ইন অ্যান আপ ট্রেন্ড ডেইলি টাইম ফ্রেমে, সে এখনো মোটামুটি ধরে রাখছে। যদি সে ধরে রাখতে পারে অ্যাবাভ দিস, এই যে দেখেন 20 EMA ধরে রাখতেছে অ্যান্ড 10 এর উপরে আছে, যদি সে ধরে রাখতে পারে তাহলে অবশ্যই সে 55 EMA কে টেস্ট করতে যাবে, হুইচ ইজ অলসো ইন দ্য গোল্ডেন পকেট রেশিও অফ 6.8, দ্য 786। এই রেঞ্জে সে আসবেই কালকে। তার তখন দেখবেন যে যদি দামটা আসবে, দামটা আসার পরে ইন বিটকয়েন ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট এন্টারিং লং পজিশনস। অ্যান্ড যেগুলো দিয়ে যাচ্ছি বারবার মনিটর করতে, যে একটা জিনিস খেয়াল করতে হবে যে ডেইলি টাইম ফ্রেমে দেখলেও এটাকে মনে হচ্ছে যে সে ডাউন ট্রেন্ডে, রাইট? অ্যান্ড আপনি এটা খেয়াল করে দেখেন, আমার কিন্তু প্রথমে যে ইয়েলোটার চ্যানেলটা টার্গেট ছিল সেটা ফিল আপ করছে, বাট সে যতবারই 55 EMA-তে যাচ্ছে সে রিজেকশন খাচ্ছে। সো ওয়েদার উই গেট দিস অর নট এখন পর্যন্ত বলতে পারছি না, বাট দ্য মোমেন্ট উই লুজ 5.27 আপনি দেখবেন আমার বিটকয়েন 48K-ও পার করে চলে গেছে। ইট ইজ ভেরি সিম্পল। আর যারা বলতেছেন অল সিজন, এই যে কেন আমার বিটকয়েন ডমিনেন্স পড়ছে, এই টার্গেটটা ফিল আপ হয়ে গেছে, বলছিলাম এখন পড়বে,
বাট কেন অলস ব্লিড করতেছে? ইট ইজ সিম্পলি বিকজ মানি ইজ আউটফ্লোয়িং আউট অফ দ্য মার্কেট। আমার বিটকয়েন থেকে স্টেবল কয়েনে যাচ্ছে, বিটকয়েন থেকে ফ্লো করে অল কয়েন এখনো যাচ্ছে না। এখন এটা ইটিএফ ডিসাইড করবে হোয়াট হ্যাপেন্স। অলরাইট গাইস, দ্যাটস দি আপডেট। সব কিছু কভার করে দিলাম, সামনে কীভাবে প্ল্যান করছি ট্রেড করার জন্য, আমার যদি ইটিএফ আসে কী করব, ইটিএফ না আসলে কী করব, অ্যান্ড হাউ আই এম গোনা ট্রেড টুমরো। দিস উইক উইল বি ভেরি ভলাটাইল। অ্যান্ড যারা স্পট বাই করার চিন্তা করছেন, বারবার বলেছি যে দিস ইজ নট দ্য টাইম, লেট আস হ্যাভ দিস কারেকশন, এইটাতে আসবো, এটাকে ইভেন্চুয়ালি যখন ভাঙবো, দ্যাট টাইম উইল থিঙ্ক অ্যাবাউট এন্টারিং আওয়ার স্পট। সো স্পট ট্রেড করা এক জিনিস অ্যান্ড স্পট ইনভেস্টমেন্ট ইজ এক জিনিস। আই এম টকিং অ্যাবাউট স্পট ইনভেস্টমেন্ট। আর ট্রেড করার জন্য তো আমি প্ল্যান বলেই দিলাম, ফিউচার করেন আর স্পট করেন, দ্যাট ইজ আপ টু ইউ। অ্যান্ড ফিউচারে আমরা দোনো দিক খেলতে পারি, স্পটে আপনারা শুধু একদিক খেলতে পারবেন। যেটা আপনাকে 42-তে বলে আসছিলাম সেটা করেন নাই, 40 পর্যন্ত আমরা গেছি কিন্তু। অলরাইট গাইস, অনেক কথা বললাম, অনেক আপডেট দিয়ে দিলাম। আশা করি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্টস করে জানাবেন। অ্যান্ড আবার দেখাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, ক্রিপ্টো দাদা আউট। আসসালামু আলাইকুম।